আসসালামু আলাইকুম। এইটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ইতিবাচক রাজনীতির সূচনা করবে দলটি, প্রত্যাশা বিশ্লেষকদের। জিয়ার সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা। অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণার পরও বিক্ষোভে উত্তাল ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ে। ছাত্রীরা হল ছাড়লেও দাবি আদায়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি। ক্লাস পরীক্ষা বন্ধ, ক্যাম্পাসে যৌথ বাহিনী মোতায়েন। মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ। জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। অভিযোগ অর্থনীতিবিদদের। রাষ্ট্র সংস্কারের অনেক উদ্যোগ নিলেও নানামুখী অস্থিরতায় তা কাজে আসেনি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ভিন্ন এক বাস্তবতা আর নানামুখী চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে প্রতিষ্ঠার ৪৭তম বার্ষিকী পালন করছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের আস্থা ধরে রেখে অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচন আদায়ের দিকেই এখন দৃষ্টি এই দলটির। সেই সাথে সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে বদলে ফেলতে চাইছে পুরনো ধারার রাজনীতিও। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক, অর্থনৈতিক, ভূ রাজনীতির নানা সমীকরণ মাথায় রেখে সম্ভাব্য ক্ষমতাসীন বিএনপিকে অনেক সাবধানে পা ফেলতে হবে। সেই সাথে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে গতানুগতিক রাজনীতিতে আনতে হবে বড় পরিবর্তন। মইনুল হাসানের বিশেষ রিপোর্ট। ১৯৭৫-এর পট পরিবর্তনের পর রাজনৈতিক শূন্যতা আর চরম অস্থিরতার মুখে দেশ। এমন পরিস্থিতিতে আবারও আলোচনায় আসেন স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমান বীরুত্তম। বাংলাদেশি জাতীয়তাবাদ আর বহুদলীয় গণতন্ত্রের বার্তা নিয়ে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর গোড়াপত্তন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ১৯ দফা কর্মসূচির চমক, সাংগঠনিক দক্ষতা, মানুষের মাঝে মিশে যাওয়ার ম্যাজিক, খুব অল্প সময়েই জিয়াউর রহমান এবং তার গড়া দল বিএনপি তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। ১৯৮১ সালে জিয়াউর রহমানকে হত্যার পর দলের হাল ধরেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ৯ বছর আপসহীন নেতৃত্ব দিয়ে বেগম জিয়া হয়ে ওঠেন জনগণের আস্থার প্রতীক। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে গেল ১.৫ দশক বিএনপি ও জিয়া পরিবারকে যেতে হয়েছে ভয়াবহ দুঃসময়ের মধ্য দিয়ে। বেগম জিয়ার কারাবাস, গুরুতর অসুস্থতা আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাসিত জীবন, দুই শীর্ষ নেতার অনুপস্থিতির মধ্যেও তৃণমূল নেতাকর্মীদের ত্যাগ আর সাধারণ মানুষের সমর্থনে বৈরী পরিস্থিতি উতরে যায় বিএনপি। ২৪-এর গণঅভ্যুত্থানের পর সুদিনের প্রত্যাশায় এখন দলটি। বিএনপি জেল জুলুম শিকার হয়েছে, সংগ্রাম রাজপথে ছিল, অনেকেই কারাভোগ করেছেন। বিএনপি নিজেকে মধ্যপন্থী দল হিসেবে দাবি করে এবং সাম্প্রতিককালে যে রাজনৈতিক ক্ষেত্রে তার যে নীতি, পথ এবং বক্তৃতা, বিবৃতি, সেটা আমি মনে করি অনেকটাই ভারসাম্যপূর্ণ, অনেকটাই গঠনমূলক। বিশ্লেষকরা বলছেন, গণঅভ্যুত্থান পরবর্তী দেশের নানা অস্থিরতা, জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তার বিপরীতে ফ্যাসিবাদের পতনের পর মানুষের মনে নতুন বাংলাদেশের যে প্রত্যাশা তৈরি হয়েছে, বিএনপি তা কতটা পূরণ করতে পারে তার উপরই নির্ভর করছে দলটির ভবিষ্যৎ। দেশের ভেতরে বাইরে সমস্যাটা অনেক কঠিন। অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, ভূ রাজনৈতিক সমস্যা, এই সমস্যাগুলো কীভাবে কাটাবে সব কিছু নির্ভর করে বিএনপিকে কিন্তু আরও কঠিন প্রস্তুতি নিতে হবে, যে সুশাসনের জন্যে, গণতন্ত্রের জন্যে এবং সমতার জন্য। জাতীয়তাবাদী দলের রাজনৈতিক ইতিহাস হচ্ছে সংস্কারের ইতিহাস এবং রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণের ইতিহাস। আমাদের দলের ইতিহাস হচ্ছে জনগণের আস্থা অর্জন করে উন্নয়ন এবং সমৃদ্ধির ইতিহাস। দলের নীতি নির্ধারকরা এও জানান, বিএনপি আগামী দিনের বাংলাদেশকে কেমন দেখতে চায় তারই ইঙ্গিত দেয়া হয়েছে দলের ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনায়। আর তারুণ্যের যে রাজনৈতিক ভাবনা এবং তাদের যে অংশগ্রহণ, এই দুইটাকেই আমরা ধারণ করব, নিশ্চিত করব। এই হচ্ছে আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ
তা আশা করি জনগণের সাথে আমাদের একটা ঐক্য হবে। এখন এগুলোকে আমরা সাজাচ্ছি সুন্দরভাবে, আগামী দিনে ফেসিবাদের যাতে উৎপাত যেটা আমরা সন্দেহ করি সেটাকে যদি আমরা প্রতিরোধ করতে পারি, তাহলে পরে ইনশাআল্লাহ আমরা খুব সাকসেসফুলি আমাদের সেই সমস্ত অ্যাচিভমেন্টগুলো আমরা অর্জন করতে পারবো। নেতারা জানান, তারেক রহমানের পরিণত দূরদর্শী নেতৃত্ব আর বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বিএনপি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠাই এখন বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এই কথা বলেন। তিনি বলেন, বিএনপিকে বহুবার নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু দেশের ক্রান্তিকালে জনগণের রক্ষাকবচ হয়ে প্রতিরোধ করেছে বিএনপি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাধাহীন পরিবেশে রাজধানীর জিয়া উদ্যানে নেতাকর্মীদের এই বাঁধ ভাঙা উপস্থিতি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা হাজারো নেতাকর্মীর এই ঢল। মিছিল স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীদের উদ্দীপ্ত উচ্চারণ, সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে অব্যাহত থাকবে বিএনপির সংগ্রাম, সাফল্য আর গৌরবের অগ্রযাত্রা। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং এই নিশ্চিতকরণের মধ্যে দিয়ে আমাদের আইনের শাসন, ন্যায় বিচার এবং সংবাদপত্রের স্বাধীনতাকে পুনরুজ্জীবিত করা, সেগুলোকে নিশ্চিত করা, এটাই হচ্ছে আমাদের আজকের অঙ্গীকার। যত রকম ষড়যন্ত্র আসুক না কেন, ইনশাআল্লাহ আমরা এটাকে মোকাবেলা করবই এবং আমরা ঐক্যবদ্ধ থাকব। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিতে নেতাকর্মীদের চোখে মুখে ছিল নতুন আশার আলো, কণ্ঠে ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে নতুন দেশ গড়ার প্রত্যয়। আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের যে ১৫ বছরের যে আশা আকাঙ্ক্ষা, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনকে ইনশাআল্লাহ আমরা সফলভাবে শেষ করব। আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল এগিয়ে যাবে। দলের সিনিয়র নেতাদের নিয়ে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ ও জাতিকে সংকট থেকে উত্তরণে মোনাজাতে অংশ নেন সর্বস্তরের নেতাকর্মী। পরে বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান জাতীয়তাবাদের দর্শনের মাধ্যমে রাজনীতিতে আমূল পরিবর্তন নিয়ে এসেছিলেন। বিএনপিকে বারবার ধ্বংসের চেষ্টা হয়েছে, কিন্তু প্রতিবারই গণতন্ত্র রক্ষায় জিয়ার আদর্শ নিয়ে জেগে উঠেছে বিএনপি। বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করেছে, বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতো প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। মির্জা ফখরুল বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে জাতীয় নির্বাচন সফল করাই বিএনপির মূল লক্ষ্য। আল্লাহর আশীর্বাদ সহমতে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে ভয়াবহ হাসিনা থেকে মুক্ত করতে পেরেছি, ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি। এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে, ২৬শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সর্বত্র সহযোগিতা করা, সাহায্য করা। দেশ পরিচালনার দায়িত্ব পেলে রাজনীতিতে পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আপসীন সংগ্রামের মাধ্যমে নানা ঘাত প্রতিঘাত ও চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে বিএনপি। নেতাকর্মীরা বলছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র যতবারই হুমকির মুখে পড়েছে, বিএনপির নেতৃত্বে ততবারই দেশ ও জাতি ঘুরে দাঁড়িয়েছে। এবারও লক্ষ্যচ্যুত হবে না বিএনপি, জানালেন জনপ্রত্যাশা পূরণের মাধ্যমে দেশ গড়ার অঙ্গীকার। কামরুজ্জামান রাজীব, জিয়া উদ্যান, ঢাকা। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলেও এখনও ক্যাম্পাসে অবস্থান করছেন হাজারো শিক্ষার্থী। ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ করছেন তারা। এদিকে প্রশাসনের নির্দেশে সকাল থেকেই হল ছেড়েছেন অনেক শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
দর্শক, ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের সবশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শাহ উজ্জ্বল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করলেও আজ সকাল 9টার মধ্যে শিক্ষার্থীদের হল থেকে নির্দেশ দিলেও 5টি ছাত্রী হলের অধিকাংশ শিক্ষার্থী চলে গেলেও ছেলেদের 9টি হল থেকে কোনো শিক্ষার্থী হল ছেড়ে যায়নি। তারা হল না ছেড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তারা বলছে যে অযৌক্তিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। সামনে তাদের পরীক্ষা, সেই পরীক্ষা তাদের অনিশ্চয়তার মধ্যে পড়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদ ও পশুপালন অনুষদ তারা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বোর্ডের একটি সভা জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষকদেরকে তালাবদ্ধ করে অবরুদ্ধ করে রাখে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাতে জরুরি সভায় বসে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং আজ সকাল 9টার মধ্যে শিক্ষার্থীদেরকে হল থেকে নির্দেশ দেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে এখন উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের দুদিন ধরে চলা সংঘর্ষের পর এখন পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় এখন আতঙ্কিত সাধারণ শিক্ষার্থী ও আশপাশের গ্রামবাসী। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে যৌথ বাহিনী। সংঘর্ষের পর 144 ধারা জারি করায় সাধারণ মানুষের আনাগোনা প্রায় নেই বললেই চলে। এদিকে সংঘর্ষে আহত অর্ধশতাধিক শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন শিক্ষার্থী ও স্থানীয়রা। এদিকে সমস্যা সমাধানে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, বিশ্ববিদ্যালয় এলাকার সার্বিক পরিস্থিতি কি আমাদেরকে জানান। তোহা, আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আপনি দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম পুরো ক্যাম্পাসটা কিন্তু পুরোটাই ফাঁকা হয়ে রয়েছে। গত সকাল থেকে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, রাতেও আমরা দেখেছি একটি উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। পরবর্তীতে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা আছেন তারা যখন এখানে আসেন, তারপরে কিন্তু আস্তে আস্তে পরিস্থিতির উন্নত হতে থাকে এবং যে স্থানীয় প্রশাসন আছে, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি কিন্তু 144 ধারা জারি করার পরে এখানে আশপাশের পরিবেশটা অনেকটা থমথমে হয়ে যায়। আমরা সকালবেলা জোবরা গ্রামে গিয়েছিলাম। যে জোবরা গ্রামের আশপাশে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, দোকান লুটপাট করা হয়েছে, গবাদি পশু খুলে নিয়ে আসা হয়েছে বলে এমন অভিযোগ করছে গ্রামবাসীরা। এছাড়াও তাদের মধ্যে এখনো কিন্তু সেই আতঙ্ক বিরাজ করছে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় কিনা। আবার আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি চিন্তা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও কিন্তু খুবই আতঙ্কিত হয়ে আছে। তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে যে কোন ধরনের উত্তেজনা পরিস্থিতির মধ্যে কোন ধরনের আবার সংঘাতের মতো কোনো ঘটনা ঘটে কিনা। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি। তারা 21 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষার্থী এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা তারা এবং গ্রামবাসীদের সাথে কথা বলবেন এবং যেই ধরনের সহিংসতা কেন হয়েছে, কি ধরনের কিভাবে সমাধান হয় তারা একটা বিবেচনা করবেন। এছাড়াও গতকাল সংঘর্ষে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হচ্ছে 400 থেকে 500-র অধিক শিক্ষার্থী আহত হয়েছে। সেই শিক্ষার্থীদের সুষ্ঠু যাতে চিকিৎসার ব্যবস্থা করা হয় সেই জন্য শিক্ষার্থীরা বারবার আবেদন জানাচ্ছে। এর মধ্যে 4 জনের অবস্থা কিন্তু খুবই গুরুতর। একজনকে ঢাকায় পাঠানো হচ্ছে বলে আমরা শুনেছি। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে কিন্তু সব ধরনের পরীক্ষা এবং একাডেমিক কার্যক্রম বন্ধ করা হলেও তা আগামী এই সপ্তাহ পুরোটাই কিন্তু সব ধরনের বিভাগ বন্ধ থাকবে এবং সব ধরনের বিভাগে সব ধরনের যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ থাকবে। এছাড়াও আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেটা বলছেন, প্রশাসনের ব্যর্থতার কারণেই কিন্তু এই ধরনের ছোট্ট একটা ইস্যু বড় ধরনের ঘটনায় ঘটে। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে গতকাল রাতে একটি অভিযোগ করা হয়েছে যে
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন 5ই আগস্টের পরে যেই ধরনের বিভিন্ন ধরনের অভিযান চালিয়ে যে অস্ত্র যেগুলো ছিল, বিভিন্ন জায়গায় অস্ত্র ছিল, সেগুলো জড়ো এক জায়গায় করে যেটা উদ্ধার করে যে অস্ত্রাগারে রাখা হয়েছিল, সেই অস্ত্রাগারে কিন্তু গতকালকে অস্ত্রাগারের তালা ভেঙে 6টি তালা ভেঙে এবং ওখানে যারা নিরাপত্তা প্রহরী ছিল এবং ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তাদের সাথে লাঞ্ছিত করে কিন্তু সেই অস্ত্রাগার থেকে কিন্তু 130টির অধিক রামদা সহ অন্যান্য অস্ত্র নিয়ে যায়, যা ভবিষ্যতের যেই সামনে চাকসু নির্বাচন আছে, অন্যান্য আনুষ্ঠানিক বিভিন্ন পরীক্ষা আছে, ছাত্র সংগঠনগুলো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে, বিশেষ করে চাকসুর কথায় বারবার বলা হচ্ছে, চাকসু নির্বাচন সামনে আছে, সেই নির্বাচন ঘিরে একটি অস্থিতিশীল পরিস্থিতি হতে পারে বলেও তারা মনে করছে। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হচ্ছে যে তারা যাতে নিরাপত্তা জোরদার করে। আমরা সকাল থেকেও দেখেছি প্রশাসনের আর্মির গাড়ি কিন্তু প্রতিনিয়তই বিশ্ববিদ্যালয়ের আশপাশে। এই দামি ব্যাপারকে ধন্যবাদ। অন্তর্বর্তী সরকার সংস্কারের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে অভিযোগ করেছেন অর্থনীতিবিদরা। তারা বলেন, সংস্কারের নানা উদ্যোগ গ্রহণ করা হলেও তা পুরোপুরি কাজে আসেনি। এর পেছনে বড় ধরনের স্বার্থের সংঘাত আছে কিনা সে প্রশ্নও তুলেছেন তারা। গুলশানে এক হোটেলে বাংলাদেশ রিফর্ম ওয়াচের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এ সময় অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের ভেতর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, এই ঝড়ের মধ্যেও সম্পদ রক্ষা করতে হবে। তিনি আরও বলেন, সরকার আসবে, সরকার যাবে, কিন্তু দেশের সম্পদ রক্ষা করা জরুরি। প্রচারণায় জমে উঠেছে ডাকসু নির্বাচন। প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনছেন। সকাল থেকে বিভিন্ন হল ও বিভাগে ঘুরে সাধারণ ভোটারদের কাছে যাচ্ছেন তারা। ক্যাম্পাসে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থীর। অন্যদিকে একটি পক্ষ সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ ছাত্রদল সমর্থিত প্রার্থীদের। তবে এসব কথার লড়াইয়ের বাইরে গিয়ে দারুণ একটা নির্বাচনের আশা শিক্ষার্থীদের। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আদ্দিন সজীব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, ডাকসু নির্বাচনের তো আর 8 দিন বাকি আছে মাত্র, তো এখন এই প্রার্থীদের প্রচারণা আসলে কেমন দেখছেন আপনি? আসলে শিক্ষার্থীদের মধ্যে যে আগ্রহ দেখা যাচ্ছে, এটাই বোধহয় জুলাই পরবর্তী সময়ে সবচেয়ে বড় পাওয়া। এবং এই বিষয়টি নানাভাবে উঠে আসছে যে ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা সবার মধ্যে তৈরি হয়েছে, বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে, এবং খুব কাছাকাছি পাশাপাশি থেকে প্রত্যেকটা শিক্ষার্থী, বিশেষ করে প্রার্থী যারা, তারা যেভাবে প্রচারণা চালাচ্ছেন, সেটা রীতিমতো তাদের কাছে দারুণ এক পরিবেশ মনে হচ্ছে। যদিও বিতর্ক রয়েছে, আলোচনার মধ্যে টকশো কিংবা নানা পক্ষ নানাভাবে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের একে অপরের সমালোচনা করছে এবং এটা বেশ ভালোই হচ্ছে। কিন্তু তার বাইরে গিয়েও এখানে ঠিক কাছাকাছি কলাভবনে একদিকে ছাত্রদল সমর্থিত প্রার্থী এরা প্রচারণা চালাচ্ছে, ঠিক কাছাকাছি জায়গায় যে আরেকটা অনুষদের বা আরেকটা ডিপার্টমেন্ট, আরেকটা বিভাগের কাছে গিয়ে শিবির সমর্থিত কিংবা অন্য যারা প্রার্থীরা রয়েছে তারা প্রচারণা চালাচ্ছে। এত কাছাকাছি জায়গাতেও তারা পাশাপাশি অনেক সময় দেখা হয়ে যাচ্ছে, কথা হচ্ছে। কিন্তু এই যে নিজেদের মধ্যে যে একটা দারুণ একটা আন্ডারস্ট্যান্ডিং, কিংবা আমরা যেটা দেখি কথার মধ্যে, তার বাইরে গিয়েও যে একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, এটা ইতিবাচকভাবেই দেখছেন শিক্ষার্থীরা। তারা আমাদের সঙ্গে আলাপ করছেন, আমাদের সঙ্গে কথা বলছেন যে এটা নিশ্চয়ই তাদের মধ্যে একটা উৎসাহের জায়গা তৈরি করেছে। তারা প্রত্যাশা করছেন এরকম একটা পরিবেশ থাকবে শেষ পর্যন্ত, এবং এই পরিবেশেই তারা ভোট দিতে পারবেন। অনেকদিন পরে ভোটের আকাঙ্ক্ষা তারা বাস্তবে রূপ দিতে পারবেন 9 তারিখে। পাশাপাশি আপনারা জানেন যে আজকে 3টার দিকে শিবির সমর্থিত যে প্যানেল, তাদের ইশতেহার ঘোষণার কথা রয়েছে। তারাও হয়তো নতুন কোনো ইশতেহার কিংবা ছাত্র কিংবা এই বিশ্ববিদ্যালয়ের যে নানা রকমের সংকট রয়েছে, নানা রকমের সমস্যা রয়েছে, সেগুলোকে থেকে উত্তরণের একটা চেষ্টা বা নতুন করে একটা দারুণ ইশতেহার দিবেন। কিংবা সবগুলো যারা সংগঠন বা বিভিন্ন প্যানেল থেকে যারা দাঁড়িয়েছেন, তারাও ঠিক একইভাবে এই আলোচনাগুলো করছেন শিক্ষার্থীদের পাশে, এবং বিশ্ববিদ্যালয় এবং সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের কল্যাণের জন্য তারা কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করছেন এদিনও।
জিয়াউদ্দিন, আপনাকে ধন্যবাদ। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, নূরের নাক ও চোয়ালের ভাঙা হাড় পুরোপুরি ঠিক হতে সময় লাগবে 4 থেকে 6 সপ্তাহ। আরও 1 সপ্তাহ নুরুল হক নূরকে হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে। চিকিৎসকদের পরামর্শে স্বাভাবিক খাবার খেতে পারছেন তিনি। এদিকে তাকে দেখতে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। ওনার সব ক্ষেত্রেই উন্নতি হচ্ছে। আপনি জানেন যে ওনার যে নাকের হাড়ে যেটা ফ্র্যাকচার হয়েছে বা ম্যাক্সিলা যে ফ্র্যাকচার হয়েছে, এটার জন্য আসলে একটু ওয়েট করতে হবে। 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে এটা পুরোপুরি ভালো হতে। আর ওনার যে চোখে যে রক্ত জমাটা আছে, এটাও 1 থেকে 2 সপ্তাহ সময় লাগে। সব ডাক্তাররা দেখেছেন এবং ওনারা মতামত দিয়েছেন তাকে আইসিইউ থেকে কেবিনে শিফট করার জন্য। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে। এ মামলায় গত 9 দিনে জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবারের সদস্য, চিকিৎসক, সাংবাদিক ও জুলাই হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী 29 জন সাক্ষ্য দিয়েছেন। আজ সাক্ষ্য দেবেন মোট 6 জন। এ মামলায় 40 জনের মতো সাক্ষ্য দেবেন বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। আজ ইতোমধ্যে ট্রাইব্যুনালে 1 জন চিকিৎসক ও 2 জন ফটো সাংবাদিক সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন রাজধানীর মুগদা মেডিকেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ হাসনাত আল মতিন, সিলেটের স্থানীয় পত্রিকা দৈনিক জালালাবাদের চিফ ফটো সাংবাদিক হুমায়ুন কবির লিটন ও একই পত্রিকার ফটো সাংবাদিক মোহদি হোসেন। এই মামলায় গ্রেফতার থাকা একমাত্র আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে দুপুর 12টায় কিছু আগে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। রাজধানীর বিভিন্ন হাসপাতালের আরও 3 জন চিকিৎসক আজ সাক্ষ্য দেবেন। সবাই শেখ হাসিনা সহ জুলাই হত্যাযজ্ঞের জড়িতদের যথাযথ বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন আদালতে। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি করা ও 2 জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য 11 সেপ্টেম্বর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। একই সাথে পলাতক 4 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। জিন্দাবাজারের দিকে যাচ্ছিল মিছিলটা, সেই মিছিলের পেছন থেকে পুলিশ কোনো কারণ ছাড়াই আক্রমণ করে। এই আক্রমণে সারা শরীরে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক আবু তরাব পড়ে যান, বসে পড়েন এবং ওইখানে কোনো যানবাহন না থাকায় উনি নিজেই রিক্সাতে করে প্রথমে নিয়ে যান সিএনজির কাছে, তারপরে সিএনজিতে করে নিয়ে যান। উনি আরও একটা কথা বলেন যে উনি পুলিশকে নিষেধ করেছিলেন যে আমরা সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করছি, হাত তুলে ইশারা করেছিলেন, তারপরেও তাদেরকে লক্ষ্য করে গুলি চালানো। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 568 জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। এতে আরও বলা হয়, নতুন ভর্তি রোগীর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 67 জন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 82 জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে 114, চট্টগ্রামে 93, বরিশালে 110, খুলনায় 42, ময়মনসিংহে 16, রাজশাহীতে 39 ও সিলেট বিভাগে 3 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসল, আর ঘরের বাইরে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী। বগুড়ায় নবাববাড়ি দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ সহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। যশোরে জেলা বিএনপির উদ্যোগে শহরের লাল দিঘি পাড়ে দলীয় কার্যালয়ের সামনে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সহ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে জেলা ও মহানগর বিএনপি। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেনের নেতৃত্বে শোভাযাত্রায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এছাড়া সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির খানের নেতৃত্বেও শোভাযাত্রা বের করা হয়। জয়পুরহাটে সার্কিট হাউস মাঠ থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ঝিনাইদহে জেলা বিএনপির র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এলাকায় শেষ হয়। পরে সমাবেশে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহেদুজ্জামান মনা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। তিন মাস বন্ধ থাকার পর আজ থেকে মিলবে সুন্দরবনে প্রবেশে অনুমতি। দীর্ঘ সময় বন্ধ থাকায় সুন্দরবনের প্রাণ প্রকৃতি বেড়েছে নিজেদের মতো করে। বনের অভয়ারণ্য সহ পুরো সুন্দরবন জুড়ে নতুন উদ্যমে শুরু হবে জেলেদের মাছ ধরা ও পর্যটকদের আনাগোনা। এর মধ্যে 11টি পর্যটন কেন্দ্র ও অভয়ারণ্য এলাকাগুলোতে প্রস্তুতি সম্পন্ন করেছে বন বিভাগ। বাগেরহাট থেকে আমিরুল হক বাবুর পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুম হওয়ায় গত 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনের নদ নদী, খাল ও বনে মাছ ধরা ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। এই সময়ে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে জেলে ও বনজীবীদের নৌযান চলাচলও বন্ধ ছিল। নিষেধাজ্ঞার কারণে বিপাকে পড়েছিলেন হাজার হাজার জেলে ও বনজীবী। অবশেষে 3 মাস বন্ধ থাকার পর সবার জন্য উন্মুক্ত হল সুন্দরবন। দীর্ঘ সময় বন্ধ থাকায় যেন নতুন করে সেজে উঠেছে ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। শুনশান নীরবতা ও বনজীবী দর্শনার্থী প্রবেশ না করায় মাছ ও বন্যপ্রাণীর বংশবৃদ্ধি পেয়েছে। নির্বিঘ্নে বিচরণ করছে বাঘ, কুমির, হরিণ সহ বিভিন্ন ধরনের বন্যপ্রাণী। করমজল বন্য কুমির প্রজনন কেন্দ্র ও ইকো ট্যুরিজম সেন্টারের অদূরেই বনের করমজল খালের পাড়ে বাসা করে ডিম পেড়েছে একটি মা কুমির। এই 3 মাস বন্ধ থাকার ফলে এই ডিমওয়ালা মাছগুলো কিন্তু তাদের ডিম ছেড়ে দিয়েছে, সুতরাং মাছের সংখ্যা বেড়ে গেছে, এতে কোনো সন্দেহ নাই। এটা বৈজ্ঞানিক মহলে তারা বলছেন এবং তাদের সুপারিশ অনুযায়ী কিন্তু এই সময়টা বন্ধ করা হচ্ছে। সুন্দরবনে সব কিছু চালু হচ্ছে, ইনশাল্লাহ আমরা আবার সুন্দরবনে যাবো, মাছ টাছ ধরবো। সুন্দরবন উন্মুক্ত, তো আমরা আশা করি বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে পর্যটক আসবে। প্রতি বছর এভাবে নিষেধাজ্ঞা দিলে বনের পরিবেশ স্বাভাবিক রাখা সম্ভব বলে জানালেন এই বন কর্মকর্তা। করমজলের ঠিক কাছেই, খালের পাশেই কিন্তু আমরা কুমিরকে দেখেছি, সে ডিম দিয়ে সেখানে সে পাহারা দিচ্ছে। অর্থাৎ এখানে যদি লোকজন থাকতো, হইচই থাকতো, ট্রলার থাকতো, বোট থাকতো, তাহলে কিন্তু এখানে ডিম দিত না। অর্থাৎ বন্যপ্রাণীর জন্যও কিন্তু একটা নিরাপদ এবং সুন্দর একটা নিরিবিলি পরিবেশ দরকার তার প্রজননে। বন্যপ্রাণীর সংরক্ষণ বা ওর প্রজননে আমরা সহায়তা করতে চাই, যত মানুষ কম যায় সেটাই কিন্তু ভালো। আসলে এর ধারাবাহিকতা বজায় রাখলে বিলুপ্ত প্রজাতির প্রাণীর সংখ্যা বাড়বে বলেও মনে করছেন তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গত এক সপ্তাহে ভারত থেকে 6টি চালানে মোট 1660 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। সর্বশেষ গতকাল 6টি ট্রাকে 220 মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন। আমদানিকারকরা জানান, দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে মোটা চাল আমদানির উদ্যোগ নিয়েছে। এতে অভ্যন্তরীণ বাজারে চালের দাম কমে আসবে বলে আশা করা হচ্ছে। খেলার খবর। সিরিজ জয়ের মিশনে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস রানে ফেরায় খুশি দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এদিকে দ্বিতীয় ম্যাচ জিতে সমতা আনার পাশাপাশি সিরিজ জয়েরও প্রত্যাশা ডাচ ব্যাটার নোয়াহ ক্রোসের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। একটি ঘোষণা,
এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারো সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আর একবার। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ইতিবাচক রাজনীতির সূচনা করবে দলটি, প্রত্যাশা বিশ্লেষকদের। জিয়ার সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা। অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণার পরও বিক্ষোভে উত্তাল ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ে। ছাত্রীরা হল ছাড়লেও দাবি আদায়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি। ক্লাস পরীক্ষা বন্ধ, ক্যাম্পাসে যৌথ বাহিনী মোতায়েন। মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ। জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। অভিযোগ অর্থনীতিবিদদের। রাষ্ট্র সংস্কারের অনেক উদ্যোগ নিলেও নানামুখী অস্থিরতায় তা কাজে আসেনি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।